দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন লেখক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? জি ভালো। আজকে আমরা আলোচনাটা খুব বেশি আসলে স্ক্যাটার্ড করতে যাচ্ছি না, কারণ আপনার সাথে আলোচনা করতে গেলে বহু বিষয় নিয়ে করা যাবে। আজকে আমরা ফোকাস থাকতে যাচ্ছি বাংলাদেশ এবং কাশ্মীর, এই যে এই দুইটা জনপদ, সেই দুইটা জনপদের মুক্তির আকাঙ্ক্ষা বা একটা নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, যেই দুইটা জনপদে আপনি বলছেন, আপনার লেখা কাশ্মীর ও আজাদির লড়াই বইটিতে আপনি বলছেন যে যেই দুইটা জনপদে রাজনৈতিক ইতিহাসের অনেক মিল রয়েছে। তো শুরুটা করতে যাচ্ছিলাম 16ই ডিসেম্বর আপনার লেখা মুক্তিযুদ্ধের মূল্যবোধকে একেবারেই হারিয়ে যাবে নাকি শিরোনামের লেখাটা দিয়ে, যেখানে একদম শেষে এসে আপনি বলছেন, আমি একেবারে কোটান কোট করেই বলি, যে পরিবর্তন, সংস্কার, বিপ্লব সব কিছুতেই একদল মানুষের ভয়। তাই শুরু হয়েছে সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু, পাহাড়ি বনাম বাঙালি, পতাকা মারানো বনাম পতাকা পোড়ানো ইত্যাদি নানা আদলের সাংস্কৃতিক যুদ্ধ। যুদ্ধের জ্বালানি আসছে দেশের বাইরে থেকেও। এই ছদ্মযুদ্ধের লক্ষ্য জাতীয় ঐক্য ভাঙা। যে ঐক্য ছিল 71-এর 265 দিন ও এই বছরের 15 থেকে 36 জুলাই। বাংলার ইতিহাসে কেবল এই 286 দিন নাগরিকরা রাষ্ট্রকে অগ্রাহ্য করে স্বশাসিত ছিল। এই 286 দিনের মহাফেজখানায় আমাদের যাবতীয় সম্ভাবনার বীজ লুকিয়ে আছে। এই যে মহাফেজখানা, যেখানে বলছেন যে আপনি যাবতীয় সম্ভাবনার বীজ লুকিয়ে আছে, সে ঐক্যটা ভাঙলো কিভাবে পরে? আসলে ঐক্য তো গড়েছিলাম আমরাই, বাংলাদেশের মানুষই, কিন্তু ঐক্যটা 71-এও 72-এও এখনও আমরাই নিশ্চয়ই ভেঙেছি, এবং আমি বলবো বিদেশিদের ইন্ধনও আছে নিশ্চয়ই। কিন্তু আসলে এই যে বারে বারে আমাদের যে ফিরে আসি আমরা একটা সম্ভাবনার কাছে, একটা ঐক্যের কাছে, মানে এইটার একটা পটভূমি আছে। সেই পটভূমিটা হলো 1947 সালে যে আমরা স্বাধীন হলো দক্ষিণ পূর্ব এশিয়া, এই স্বাধীনতা দুটো চ্যালেঞ্জও রেখে গিয়েছে পুরো অঞ্চলের জন্য। সেটা হলো স্বাধীনতা আন্তধর্মীয় সংকটটা রেখে গেছে আমাদের সামনে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সংকট। ব্রিটিশ কলোনিয়াল রাষ্ট্রটাও রেখে গেছে আমাদের জন্যে, সেটার কোনো সংস্কার ওরাও করে যায়নি, ওইভাবে রেখে গেছে। ফলে এই দুটো সমস্যার সমাধানের একটা চ্যালেঞ্জ ছিল। এবং 48 সালে দেশটা যেভাবে ভাগ হলো ভারত পাকিস্তানে, সেখানে কিন্তু একটা কৃত্রিম মানচিত্র করে দিয়ে চলে গেল। 1757-তে তারা যেভাবে এসেছিল এই অঞ্চলে, এখানে তো দুটো রাষ্ট্র ছিল না, অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্র ছিল, কিন্তু রেখে গেল দুটো রাষ্ট্র। বা যদি বর্মাকেও নেই তাহলে শ্রীলঙ্কাকেও নেই, এরকম 4টা রাষ্ট্র রেখে গেল। কিন্তু তার ব্রিটিশ শক্তি আসার আগে রাষ্ট্রগুলোতে এরকম ছিল না, অনেকগুলো জাতি ছিল, তাদের ছোট ছোট স্বাধীন রাজ্য ছিল। কিন্তু এবার আমরা 4টা রাষ্ট্র পেলাম 48-এ। ফলে আন্তর্জাতিক সংকটটা রয়ে গেল। মনে করুন বাংলাদেশ যে ভাগ হলো, দুই বাংলা আলাদা হয়ে গেল। আপনি সীমান্ত এলাকায় গেলে দেখবেন একই বাড়ির উপর দিয়ে সীমান্ত চলে গেছে। পাঞ্জাবেও এরকম হলো, উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে এরকম হলো। নাগা গ্রামের উপর দিয়ে কয়েকটা নাগা গ্রাম পড়ে গেল বর্মায়, কয়েকটা নাগা গ্রাম পড়ে গেল ভারতে। তার মানে এই আন্তর্জাতিক একটা সংকট রয়ে গেল। ফলে 48 থেকেই এই আন্তর্জাতিক সংকটটা চলতে থাকলো, পাকিস্তানের ভিতরেও ভারতের ভিতরেও। পাকিস্তানের ভিতরে বাঙালিরা প্রথম, বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ প্রথম এইটা সমাধান করলো। ফলে পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ওই অর্থে একটা অগ্রগামী রাষ্ট্র যে ওই 48-এর দুটো প্রবলেমের একটা সমাধান করল। কিন্তু বাকিটা আরেকটা রয়ে গেল, যে ব্রিটিশদের যে কলোনিয়াল স্টেট, যে উপনিবেশিক রাষ্ট্র কাঠামো, আইনি কাঠামো, সেই দারোগা ব্যবস্থা, সেই থানা ব্যবস্থা, সেই কুলীন আমলাতন্ত্র যে চেয়ারে বসে থাকবে এবং ভাববে যে সে হলো জনগণের প্রভু, এই যে প্রভুতন্ত্র, সেটা কিন্তু ওই 71-এর পরও রয়ে গেল। ফলে দেখেন 71 পর 72, 73, 74 আবার আমাদের হতাশা বাড়লো। যেই তরুণরা মুক্তিযুদ্ধে গেল তারাই তখন জাসদ গঠন করলো, সরবরাহ পার্টি গঠন করলো। এরা কিন্তু বাংলাদেশের ওই সময়ের সবচেয়ে মেধাবী অংশ। তাদের রাজনীতি ভুল না সঠিক সেটা অন্য আলোচনা, কিন্তু চিন্তার দিক থেকে, নৈতিকতার দিক থেকে, মেধার দিক থেকে তারাই ছিল সবচেয়ে অগ্রসর। ফলে তারা প্রোটেস্ট করলো। তার মানে এই আরেকটা অধ্যায়ে আমরা ঢুকলাম, মানে যেটা তো ব্যর্থ হলো। কিন্তু
সেই ব্যর্থতা এবং সেই যে আকাঙ্ক্ষাটা ব্যর্থ হয়ে গেল, কিন্তু দেখেন আকাঙ্ক্ষাটা কোথাও জমিনে রয়ে গিয়েছিল। যেটা 90-তে আসলো, সেটা 90-এ আবার হলো, আবার ছাত্র সংগ্রাম পরিষদ হলো। ছাত্ররা কিন্তু সমাজের সবচেয়ে সেন্সিটিভ অংশ হিসেবে আবারও ওই, আপনি যদি 90-এর ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফা দেখেন, এটা একটা এখনকার যে সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট দিচ্ছে প্রায় অনুরূপ একটা জিনিস, অনেক অগ্রসর, যেটা যদি 90-এর যেই সরকারগুলো আসলো 90-এর পরে তারা যদি ওইটা বাস্তবায়ন করত, তাহলে কিন্তু 2024-এর অভ্যুত্থান হতো না। ফলে আমি বলবো ওই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমি যেটাকে মহাফেজখানা শব্দটা ব্যবহার করেছি, মহাফেজখানা হলো অনেকটা, ধরুন শীতকালে যে আমাদের নদী নালাগুলো শুকিয়ে যায়, 4-5 দিন বর্ষায় বৃষ্টি হলেই দেখবেন যে ওই পানির ভিতর কিছু মাছ নড়াচড়া করে। অত তাড়াতাড়ি তো মাছ আসার কথা না। আসলে ওই জমিনের ভিতর, ওই নরম কাদামাটির ভিতর কিছু মাছের ডিম রয়ে গিয়েছিল জীবন্ত আকারে। তো এখনও এই যে 71-এর বীজ 90-এ আমরা দেখেছি, 90-এর ওই বীজই 2024-এ তরুণদের বলেছে আমাদের পরিবর্তন লাগবে, এই রাষ্ট্রে হবে না। দেখেন 2018 সালেও রাষ্ট্র মেরামতের আওয়াজ তুলেছিল ছাত্ররা রাস্তায়, সড়কের আন্দোলনে। তার মানে ওই যে আমাদের সমাজের ভেতরে এই কলোনিয়াল স্টেট, এই উপনিবেশিক রাষ্ট্র যেটা ব্রিটিশ প্রভুদের তৈরি, আমরা সেই প্রভুতন্ত্র থেকে বের হওয়ার জন্য এখনও আন্দোলিত করে আমাদের তরুণ সমাজকে। আমি বলবো এই 2024 সেই ঘন্টাটা আবার বাজার। কিন্তু সেই যে 21 দিন ছাত্র জনতা নির্বিশেষে যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা তো এখন ভেঙে গেছে। সেই ঐক্যের ভর কেন্দ্রটা আমি ভেঙে গেছে আমি বলবো। এবং ঐক্য 5ই আগস্টের পর থেকেই সেই ঐক্য ভাঙার জন্য নানা মহল ছাত্রদের ভেতর থেকেই নানা দাবি দেওয়া তুলতে শুরু করলো, যেগুলা ওই সময় অপ্রয়োজনীয় দাবি। এবং তার ফলে কি হলো দেখুন, আমরা মাজার ভাঙা দেখলাম, নারীদের উপর হামলা দেখলাম, নারীদের নারীদের বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠানে বাধা দেওয়া দেখলাম। এরকম আমরা অনেক কিছু দেখলাম যেটা আসলে 24-এর অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পর ভেঙে যেতে থাকলো। তবে আমি এখনো আশাবাদী থাকতে চাই যে আমরা যদি এবারও ব্যর্থ হই, তাহলে যে কোনো এই ধরনের প্রগতিশীল বা পরিবর্তনবাদী আন্দোলন যখন ব্যর্থ হয়, সেটা ওই ঘড়ির পেন্ডুলামের মতো একদিক থেকে আরেক দিকে চলে যাবে। আমরা একটা চরম একটা দক্ষিণপন্থী জায়গায় বাংলাদেশ চলে যেতে পারে, একটা ঝুঁকিপূর্ণ জায়গায়। যে আশঙ্কা আপনি আপনার বিভিন্ন লেখা আমি দেখলাম যে করছেন। হ্যাঁ, আমি ক্রমাগত এটাই বলতে চাচ্ছি যে আপনার ওই লেখাতে একদম শেষে আপনি লিখেছেন, যেটা আপনি বলছিলেন যে নতুন একটি ইতিহাস করবার সূচনা, যে সেলের তালা খুলে ফেলতে এক টুকরো তীব্র রোদ এসে আলো ছড়িয়েছিল আমাদের ঘরে ঘরে, চোখে মুখে। অসাম্য আর বৈষম্যের শিকড় উপড়ে আলো থেকে চাইলে আমরা নতুন সূর্যোদয়ের জন্ম দিতে পারি। এখনো ইতিহাস আরেকবার আমাদের জন্য অপেক্ষা করছে, সেই আশা আপনি রেখে গিয়েছিলেন। কিন্তু আপনার সাম্প্রতিক যে লেখাটি আমি পড়ছিলাম, যেখানে আপনি বলছেন যে রাজনৈতিক দল করে অভ্যুত্থানের তরুণেরা কি ব্যর্থ হতে চলেছেন, সেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের পরিবর্তনবাদী তরুণেরা নিজেদের মতো করে পথে নামার বদলে রমনা ও মতিঝিল এলাকায় আটকে গেলেন কেন। এবং সেখানে আপনি চে গুয়েভারের উদাহরণ দিয়েছেন, আপনি রাহুল গান্ধীর উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে তারা এই যে বিকল্প পথে হেঁটে হেঁটে মানুষের সাথে মিশেছে, সেই গণজোয়ারের সাথে তরুণরা মিশতে পারেনি। এটা কেন হলো? এটা কি বুঝতেই পারলো না মানুষের পাল? না, আমি বলবো যে নাকি ওই আদর্শিক জায়গাটাই ছিল না তাদের? একটা তো ঠিক আছে যে এই 71 এবং 90-এর সাথে সর্বশেষ আন্দোলনের যারা সংগঠক, প্রধান সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওর নেতৃত্বের একটা ফারাক হয়তো ছিল যে তারা যথেষ্ট ছাত্র রাজনীতির যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে এই অভ্যুত্থান সংগঠিত করেছে এমন নয়। এবং এই আন্দোলনে সংগঠিত শ্রমিক, ট্রেড ইউনিয়নের, কৃষকদের পার্টিসিপেশনও কম ছিল, কিন্তু ফলে অভিজ্ঞতার দিক থেকে হয়তো কমতি ছিল। আচ্ছা, কিন্তু এই আন্দোলনের পরপরই তারা যদি ভাবতেন যে আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, যে বিস্ফোরণ, আকাঙ্ক্ষার যে বিস্ফোরণ সমাজে ঘটে গেছে, এইটা সফল করতে হলে আমাদেরকে সমাবেশ শক্তি আরও বাড়াতে হবে। আমাদের কৃষকদের কাছে যেতে হবে, শ্রমিকদের কাছে যেতে হবে, দলিতদের কাছে যেতে হবে। ফলে আমাদের আসলে সচিবালয়ে যাওয়া ঠিক হবে না, আমরা একটা প্রেশার গ্রুপ হয়ে উঠব বড় আকারে। কিন্তু আমরা দেখলাম, আমি অন্তত এইভাবে হয়তো লিখেছি, আমি দেখলাম যে ছাত্র নেতাদের অনেকে মন্ত্রী হলেন, উপদেষ্টা হলেন। এই সিদ্ধান্তকে কি আপনি ভুল বলবেন? আমি আমার দিক থেকে মনে করি এটা ভুল, দীর্ঘমেয়াদে এটা ভুল, যেটা এখনই বোঝা যাচ্ছে যে ভুল।
মানে যেই আপনি যদি গ্রাফিতিগুলোকে আমি বলবো একটা দার্শনিক দলিল আমাদের এই অভ্যুত্থানের। অনেকে বলে যে এই অভ্যুত্থানটা বিপ্লব নয়, অবশ্যই এটা বিপ্লব নয়, কিন্তু একটা বিপ্লবী মুহূর্ত এসেছিল। সেই বিপ্লবী মুহূর্তের আকাঙ্ক্ষাগুলো আমাদের দেয়ালে লেখা হয়েছিল। সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করা সহজ নয়। কারণ কি, এটা তো শত শত বছরের একটা কলোনিয়াল রাষ্ট্র। যারা সুবিধাভোগী এই 100-200 বছরের, তারা তো এটা ছাড়বে না সুবিধাগুলো। ফলে ছাত্ররা বোধহয় এই প্রতিপক্ষকে আমি বলবো দুর্বল ভেবেছিল, যে সচিবালয়ে ঢুকে আমি মন্ত্রী হয়ে আমি একের পর এক এই প্রতিপক্ষকে দুর্বল করব না। সেটা হওয়ার নয়, হয়ওনি। সেই জন্য আমি বলছি যে মন্ত্রী না হয়ে, সচিবালয়মুখী না হয়ে, তদবির নিয়োগ এগুলা বাদ দিয়ে ছাত্রনেতারা বা ওই আন্দোলনের সংগঠকরা যদি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেন, মানুষের সাথে যদি কথা বলতেন। দেখুন এই অভ্যুত্থানের শক্তি, যারা উপদেষ্টা পরিষদ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তারা এখনো গত 8 মাসে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যেতে পারেনি। ফলে উপজেলার মানুষ জানে না এই যে অভ্যুত্থানের ভিশন কি ছিল। 90-এও আমরা কিছুটা ভুল করেছিলাম। 90-এর পর আমরা যখন দেখলাম জেনারেল এরশাদ, যিনি স্বৈরাচার, যিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, 9 বছর মানে স্বৈরতান্ত্রিকভাবে বাংলাদেশ শাসন করেছিলেন, উনি রংপুরের 5টি আসনে জিতে গেলেন। তখন আমি বা আমরা অনেক বন্ধুরা ভেবেছিলাম যে কোথায় আসলে গ্যাপ হলো। আপনি তো সেই আন্দোলনের সাথে জড়িত। আমি ওই আন্দোলনের একজন কর্মী ছিলাম। তখন আমরা রংপুর গেলাম এবং বোঝার চেষ্টা করলাম, এটা আমাদের একটা নিজস্ব জার্নি ছিল। তখন মানুষ বললেন, আপনারা তো আমাদের কাছে আসেননি, আপনারা কি চেয়েছিলেন আমরা তো সব জানি না। এই যে মানে গ্যাপ আর কি, সংলাপ না করার যে ফল, নেতিবাচক ফল, সেটি আমরা পেয়েছিলাম। এবং জাতীয় পার্টি কিন্তু রক্ষা পেয়ে গিয়েছিল। জেনারেল এরশাদ দাপটের সাথে দীর্ঘদিন তার রাজনীতি করে গেলেন এবং বলবো যে কিছুটা নষ্ট রাজনীতি অব্যাহত রাখলেন, আমি এটা বলবো। এখনও ছাত্রনেতারা সেই ভুলটাই বোধহয় করলেন, যে ওনারা গ্রামে গ্রামে, উপজেলায়, ইউনিয়ন পরিষদে, জেলায় না যেয়ে ওনারা সচিবালয়মুখী হয়ে গেল। ফলে সচিবালয়ে গেলে স্বাভাবিকভাবে যেটা হয়, আপনি সচিবালয়ে একজন উপদেষ্টা হলে আপনার বন্ধুরা তদবিরের জন্য যাবে, এটা প্রয়োজনেই যাবে, এটা অস্বাভাবিক নয়। ফলে আপনি আপনার সময়টা কিন্তু ব্যস্ত হয়ে গেলেন সচিবালয়ের কাজে, এবং আমলাতন্ত্র ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল আমি বলব। তারা সাথে সাথে এই ছাত্রনেতাদের আগ্রহভরে টেনে নিল। এবং ফলে আপনি দেখবেন এই সরকার আসার পরে প্রথম যে সংস্কারের আওয়াজটা হয়, প্রশাসনিক সংস্কার কমিশন, সেইটা আওয়াজ উঠানোর সাথে সাথে আমলাতন্ত্র একটা বিদ্রোহ করলো, এবং ওই আওয়াজটা আর প্রশাসনিক সংস্কারের কিছু এখন আর শোনা যায় না। মানে ওই আমলাতন্ত্রের কাছে প্রথম পরীক্ষায় আন্দোলন, আমি বলবো ওই দিন হোঁচট খেল, কিছুটা ব্যর্থ হলো। এখন যে অনেকগুলো সংস্কার কমিশন আসলো, ক্রমাগত আমরা বিতর্ক দেখছি, কেউ বিপক্ষে দেখছি। আজকে তো একটা সংস্কার কমিশন বাতিলই চাওয়া হলো, এবং সেই সংস্কার কমিশনের বিপক্ষে সমাবেশও হয়ে গেল, সেটা হলো নারী সংস্কার কমিশন। তো এই যে আন্দোলনে যে হাজার হাজার মেয়েরা অংশ নিল, নারীরা অংশ নিল, তাদের জন্য এই সরকার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি দিবে? তাদের কি 5টা দাবিও মানা হবে না? তাদের জন্য 5টা সংস্কারও কি প্রয়োজন নেই? নারী সংস্কার কমিশনে কয়েকশো সুপারিশ আছে, তার 50টায় না হয় আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু 50টাও কি প্রতিপালনযোগ্য নাই? তার মানে এইটা হলো সেই আমি বলবো আমরা পিছু হটার লক্ষণ হলো সেগুলো। আচ্ছা, আপনি একটি প্রসঙ্গ বারবার বলছিলেন যে 71-এর যেই চেতনা বা যেই আকাঙ্ক্ষা ছিল তা পরবর্তীতে নষ্ট হয়েছে, 90-এর পরেও সেটা নষ্ট হয়েছে, এবং আপনার ওই লেখাতে রাজনৈতিক দল করে অভ্যুত্থানের তরুণকে ব্যর্থ হতে চলেছেন, সেখানে আপনি লিখেছেন যে মুক্তিযুদ্ধের পর জাসদের ব্যর্থতা এবং 90-এর পর 3 জোটের রূপরেখা বাস্তবায়নে তৎকালীন রাজনৈতিক দলগুলো সচেতন উদাসীনতায়, এবং আপনি বলছেন যে অথচ বাংলাদেশে আজকের চলমান ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর অপরিবর্তিত অবস্থার দায় নিশ্চিতভাবেই স্বাধীনতা পরবর্তী সরকার এবং 90 পরবর্তী সরকারগুলোর উপর বর্তায়, যেটা আপনি বারবার বলছেন। আপনি যে প্রশ্নটি রেখেছিলেন দর্শকের কাছে, আমি সেই প্রশ্নটি আপনাকে করতে চাই। আপনি সেখানে একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশকে আরেকবার একই রকম রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ঝুঁকিতে পড়তে কি যাচ্ছে? কারণ ওই সময় শুধু তো ছাত্ররা নয়, রাজনৈতিক দলগুলি একটা ফোর্স ছিল, তারা কি সে আকাঙ্ক্ষাকে এখন ধারণ করছে বলে আপনার কাছে? আমি মনে করছি না, এবং ধারণ করছে না, এটা খুবই বেদনাদায়ক। যে দেখুন 71 সালে কি
মানে হাজার হাজার মানুষ তো মারা গেছে, যুদ্ধ দেশের জন্য শহীদ হয়েছে, লাখ 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 লাখ, হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, প্রতিটি পরিবার আক্রান্ত হয়েছে। কিন্তু ৭৩-এর নির্বাচনে কিন্তু সুষ্ঠুভাবে হলো না। ১৯৭৩ সালের নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতো, বিরোধী দল সর্বোচ্চ, মানে গবেষণায় এটা প্রমাণিত, বিরোধী দল সর্বোচ্চ ৩০-৪০টা আসন পেত, সব আসনই আওয়ামী লীগ পেত, ২৫০-এর বেশি আসনই পেত। ফলে আওয়ামী লীগের জন্য স্বাভাবিকভাবে দেশ পরিচালনায় কোনো সমস্যাই হতো না। কিন্তু সুবিধা যেটা হতো, বিরোধী দল তার জন্য একটা ডিফেন্স লাইন হিসেবে কাজ করতো। ওই বিরোধী দলই তাকে বলে দিত করণীয় কি, রংপুরে খাদ্যাভাব, এটা বিরোধী দলে জানিয়ে দিত, আমলাদের উপর ভরসা করতে হতো না। তার মানে ওই যে ৭৩ সালে যে সুষ্ঠু নির্বাচন হলো না, এটা ক্ষতি কিন্তু হলো তৎকালীন সরকারের, বা আমি বলবো তৎকালীন পুরো দেশের। এবারও আমরা ১৫০০ মানুষ শহীদ হয়েছে, আমরা বলছি অনানুষ্ঠানিকভাবে, সরকারিভাবেই তো ৮-৯০০ হিসাব, জাতিসংঘই বলছে ১৪০০, ধরে নেওয়াই যায় সেটা। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আহত নিহতর বাইরেও তো মানুষ, সারা দেশের মানুষ একটা আকাঙ্ক্ষা করেছে। এই আকাঙ্ক্ষাও তো একটা বিরাট ব্যাপার, একটা বিপ্লবী মুহূর্ত তো এসেছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা এসেছিল। এখন আজকেও আমি একজন রাজনীতিবিদের ইন্টারভিউ পড়লাম একটা কাগজে এখানে আসার আগে। উনি বলছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না, তাহলে দেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, আনুপাতিক নির্বাচন করা যাবে না, তাহলে ভালো হবে না। অর্থাৎ সংস্কারের যে মৌলিক এজেন্ডাগুলো, আপনি দেখুন একটা বৈষম্য, এটি আন্দোলনটা তো ছিল। আপনি কি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য? হ্যাঁ, আমি আপনাদের এখান থেকে কাগজে সমকালে পড়ছিলাম এখানে আসার আগে। তার মানে কি, আমরা ধরে নিয়েছি আন্দোলনের প্রধান প্রধান আকাঙ্ক্ষা ইগনোর করে আমরা পার পেয়ে যাব। আমরা শুধু নির্বাচনে যাব, একটা নির্বাচিত সরকার হবে এবং আবার ১৯৯২ চলে আসবে। ৯১-এর নির্বাচনে তো ফেয়ার হয়েছিল, কিন্তু দেশের মানুষের তো সংস্কার কিছু হয়নি। এই আরেকটা নির্বাচন বাংলাদেশের জন্য যথেষ্ট নয়, নির্বাচন প্রয়োজন, জরুরি, কারণ গত ১৫ বছর অন্তত দুটো প্রজন্ম এখনো ভোট দিতে পারেনি। ফলে একটা এই ভোট উৎসবের মতো একটা ভোট প্রয়োজন বাংলাদেশে, এবং অবিলম্বে প্রয়োজন। এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো না হওয়ায় গ্রামে গঞ্জে কিন্তু নানা ধরনের সংকট হচ্ছে। কারণ মানুষ একটা সংকট পড়লে মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, সেগুলো এখন নেই যাওয়ার সুযোগ। ফলে এবং নানা ধরনের উন্নয়ন বঞ্চনা, নৈরাজ্য এগুলো হচ্ছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন। কিন্তু আমরা তো গত ৫০ বছর দেখলাম যে শুধু নির্বাচন এবং গতানুগতিক ধাঁচের নির্বাচন আমাদের সমাধান দিতে পারছে না। তার মানে নির্বাচনী ব্যবস্থায় তো একটা সংস্কার প্রয়োজন। দেখুন, শ্রীলঙ্কা একটা সংস্কার করে ফেলেছে, নেপাল করে ফেলেছে, তা আমরা কেন করব না? আমি দেখলাম যার ইন্টারভিউ আমি পড়ছিলাম, উনি বলেছেন যে আমাদের আনুপাতিক পদ্ধতির নির্বাচনের অভিজ্ঞতা নেই। তো অভিজ্ঞতা তো নাও থাকতে পারে, পৃথিবীতে অনেক কিছুরই তো অভিজ্ঞতা নেই। আমরা তো মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ছিল না আমাদের, আমরা তো একটা মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো একটা গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা তো ছিল না। তো আমরা একটা স্বাধীন দেশ গঠন করেছি, এখন আমাদের তো স্বাধীন একটা নির্বাচনী ব্যবস্থা লাগবে, একটা প্রশাসন লাগবে, মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো সেই প্রভু বৃত্তের জায়গা থেকে তো পরিবর্তন করতে হবে। আমরা তো ব্রিটিশদের সম্পর্ক রাখতে পারি না, আমাদের পাল্টাতে হবে, আমাদের নিজেদেরকেও বদলাতে হবে এবং আমাদের রাজনীতিবিদদের বদলাতে হবে। আপনি বলছিলেন যে শুধু একটি নির্বাচনের জন্য তো এতগুলো মানুষ প্রাণ দেননি, আমরা অ্যাটলিস্ট একটি নির্বাচনমুখী একটি সংস্কারের কথা আপনি বলছিলেন। এবং আপনার ওই লেখাতে আপনি শেষে এসে বলছেন যে ১৯৭২ এবং ৯২ থেকে আমরা শিখতে পারি, যেটি আপনি একটু আগে বলছিলেন, যে কুলিনদের সঙ্গে দর কষাকষি করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত সম্ভব কিনা, নাকি নিচুতলার মানুষদের আরও বৃহত্তর শক্তি সমাবেশ প্রয়োজন, সেটাই এখনকার ১ নম্বর প্রশ্ন। বাংলাদেশ কেবল পুরনো বন্দোবস্ত নয়, রাজনীতি করার পুরনো রীতিরও বদল চাইছে। এই যে রীতির বদল চাইছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সে আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারছে না। কিন্তু আমি বলবো, আমার লেখার মূল জনগোষ্ঠী ছিল, টার্গেট জনগোষ্ঠী ছিল তরুণরা। আমি বলতে চাচ্ছিলাম, দেখুন, গত ৫০ বছরে বা ৫৫ বছরে আমাদের এখানে যতগুলো পরিবর্তন ঘটেছে, ৯০ এবং ২০২৪-এ, রাজনৈতিক দলগুলো মূলত পরিবর্তন আনেনি। পরিবর্তনের জন্য রাজনৈতিক ব্যানার বাদ দিয়ে সবাইকে একসাথে হতে হয়েছিল। ফলে এখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা দলের জন্ম হলো, তখন আমি বলতে চেয়েছি যে এইটা সঠিক সিদ্ধান্ত হয়নি। বরং দল গঠন করার আগে এই ছাত্রনেতারা সারা দেশে
আরও মানুষকে একটা প্ল্যাটফর্মে আনা দরকার ছিল। কারণ প্রথাগত বিদ্যমান প্রধান দলগুলো সংস্কার করবে না। তাদের ইতিমধ্যে বক্তব্য, আচরণ, তারা নানা বিষয়ে বিতর্ক করছে। বিএনপি তো 31 দফার কথা বলছে এবং তারা বলছে তারাই নাকি সংস্কারমুখী দল, অনেক আগে থেকে বিএনপির তারা 31 সংস্কার দফায় চাচ্ছে। অনেক পজিটিভ দিক আছে বটে, কিন্তু আপনি খেয়াল করবেন এই 31 দফা হলো 2024-এর অগাস্টের অনেক আগে তারা এটা দিয়েছিল। ইতিমধ্যে এই কয়েক মাসে, বিশেষ করে জুলাই আগস্টে বাংলাদেশে বিপুল একটা পরিবর্তন ঘটে গেছে। এটা জুলাই আগস্ট মাত্র 2 মাস নয়, জুলাই আগস্টকে আপনি 20 বছর গণ্য করতে পারেন কিংবা তারও বেশি। দেখুন 70-এর নির্বাচন থেকে 1971 সালের মার্চ মাত্র 3-4টা মাস নয়, এর ভিতর আমূল পরিবর্তন ঘটে গেছিল পূর্ব পাকিস্তানের মানুষের মনোজগতে। 70-এর নির্বাচন তো মানুষ স্বাধীনতার জন্য ভোট দেয়নি, 6 দফার জন্য দিয়েছিল। কিন্তু 4-5 মাসে কিন্তু মানুষের মনোজগতে, আকাঙ্ক্ষার জগতে বিপুল পরিবর্তন ঘটে গেছে। 24-এর জুলাই আগস্টেও, 24-এর জানুয়ারি মাসেও আমরা কল্পনা করতে পারিনি যে মানুষ এইভাবে ভাবছে, তাই তো? ফলে জুলাইতেই তো কল্পনা করতে পারিনি। ফলে বিএনপি যে 31 দফা দিয়েছে, বা অন্য রাজনৈতিক দলও অনেক সংস্কারের কথা বহুদিন ধরে বলছে, কিন্তু জুলাই আগস্টে যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষ, আগস্ট থেকে যা চাচ্ছে সেটা হলো আমূল সংস্কার। নির্বাচনী ব্যবস্থার, প্রধানমন্ত্রী পদের, বিচার ব্যবস্থার, আমলাতন্ত্রের, স্থানীয় সরকারের, নারীদের স্বার্থে, অর্থনীতির জগতে, মার্কেট সিন্ডিকেটের জায়গায় এগুলার বিপুল সংস্কার চাচ্ছে। ফলে বিএনপির 31 দফা আর মানে এই আকাঙ্ক্ষার জায়গাটা আর পূরণ করতে পারবে না। বিএনপিকে এগুতে হবে, অন্য দলকেও এগুতে হবে। এখন আমরা, এটা খুবই স্বাভাবিক, এইসব দল এগুতে চাইবে না। এটা হলো একটা পুরনো, যেহেতু কলোনিয়াল রাষ্ট্রের লিগেসি আমরা বহন করছি, আমাদের মনোজগতে মানে পরিবর্তনের মানে ধরনটা কম থাকে, আমরা এগুতে চাই, বদলাতে চাই কম। ফলে এটা হলো একটা কলোনিয়াল হেরিটেজ, হ্যাংওভার চলছে। ফলে এইসব দল চট করে পরিবর্তিত হবে না, এটা মানে বাংলাদেশের সংস্কৃতি। ফলে এখন এই পরিবর্তন সম্ভব ছিল যদি ছাত্র আন্দোলন বা ওই সময় মানে 24-এর আন্দোলনের শক্তিগুলো যদি আরও মানুষকে আরও মোবিলাইজেশন পাওয়ার বাড়াতো, সংঘবদ্ধ করে, মানে আরও জনগণকে একসাথে নিয়ে দাবি দেওয়া তুলতে পারতো, তাহলে কেবল সেটা আমরা অর্জন করতে পারতাম। সেই জন্য আমি বলছি যে ছাত্র নেতাদের উপদেষ্টা হওয়া যেমন একটা ভুল পদক্ষেপ, চট করে দল গঠন করাও একটা ভুল পদক্ষেপ। কারণ একটা দল দিয়ে পরিবর্তন ঘটানো যাবে না। এখন একটা দল আরেকটা দলের প্রতিদ্বন্দ্বী হবে এবং সেই টানাপোড়েনই আমরা দেখছি। নির্বাচন হবে, অংশ নিবে, কিন্তু পরিবর্তনের এজেন্ডাগুলো নিয়ে আগানো, যেখানে কৃষক সমাজকে, শ্রমিকদের, নারীদের সামিল করার ব্যাপার ছিল। আপনি দেখবেন এখন কি আর নতুন দল কিংবা পুরনো দলগুলোর সমাবেশে ওই হাজার হাজার নারীরা আসে, যে এটা জুলাই আগস্টে আমরা দেখেছি? তার মানে ওই নারীরা গেল কোথায়? বিগত আন্দোলনে 112 জন শ্রমিক জীবন দিয়েছিল, এখন কি শ্রমিকরা যে কোনো চট করে আর কোনো আন্দোলনে জীবন দিতে আসছে না। কারণ সবাই এই আন্দোলনের প্রধান শক্তিগুলো যার যার অবস্থানে আবার স্থির হয়ে গেছে। এইটা হলো সে মনে করছে বোধহয় এই রাজনৈতিক রীতিতে আর হবে না, এই জন্য আমি রীতিরও পরিবর্তন চাইছি। আপনি আপনার বিএনপি জামাতের বৈঠক কি দীর্ঘ সংলাপ পর্বের সূচনা, এই লেখাটার মধ্যে নির্বাচনের একটি ইস্যু নিয়ে এসেছেন, যেখানে আপনি বলছেন যে নির্বাচনী অনিশ্চয়তার একটি সরাসরি ফল হয় বিনিয়োগ অনিশ্চয়তা, এবং এবারকার অনিশ্চয়তার আরও দুটো বাজে ফল হচ্ছে প্রশাসন আলস্য, অপেক্ষার মনোভাব এবং স্থানীয় সরকারবিহীন প্রান্তিক অঞ্চলগুলোতে উন্নয়ন করা, যেটি আপনি একটু আগে বলছিলেন। তাহলে বিএনপির পক্ষ থেকে যে দাবিটি বারবার করা হচ্ছে যে সংস্কারের প্রক্রিয়াতে যদি আমরা এখন চলে যাই সেটা অনেক দীর্ঘমেয়াদী হবে এবং নির্বাচিত সংস্কার মানে সরকার ছাড়া যদি এই সংস্কার প্রক্রিয়াগুলো হয় তাও টেকসই হবে না। নির্বাচনও তো আমাদের দরকার, আবার সংস্কারও দরকার, দুটির মেলবন্ধন ঘটবে কিভাবে? খুবই সহজ, এটা অত কঠিন কিছু নয়। আসলে আমাদের নির্বাচন প্রয়োজন, এই বিষয়টা আমি আগে, এবং দ্রুতই হয়তো প্রয়োজন, দ্রুতই প্রয়োজন। কিন্তু সংস্কারের অনেক কিছুই দ্রুত হতে পারে, ছোট ছোট বিষয়। মনে করুন, আমি শ্রমিকদের কথা আগে বলছি, কারণ বৈষম্যের জায়গায় সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী তো শ্রমিকরা। ফলে এই আন্দোলনের প্রধান সুফল তাদের দ্রুতই যাওয়া উচিত ছিল, সবচেয়ে বেশি সুবিধাভোগী তারা হওয়া উচিত ছিল। নিশ্চয়ই এই আন্দোলনের প্রধান সুবিধাভোগী গুলশান বনানীর মানুষ হওয়ার কথা না, এটা গাজীপুর, আশুলিয়া শ্রমিকরাই সবচেয়ে বেশি সুবিধা পাওয়া। দেখুন, শ্রমিকদের রানা প্লাজা কয়েকদিন আগে গেল, রানা প্লাজার ঘটনার কিন্তু বিচার হয়নি। এই বিচারে কি বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী বা বামপন্থী, ডানপন্থী কারো আপত্তি হতে পারত? এরকম অর্থাৎ একটা জাতীয় মজুরি, ন্যূনতম মজুরি মানদণ্ড নেই আমাদের,
100টা খাতে তো ন্যূনতম মজুরিই নেই। হ্যাঁ, আবার 42টা খাতে যেই মজুরি নির্ধারিত হয়েছে এগুলা মূল্যস্ফীতি যেই হারে বাড়ছে এইসব মজুরির আবার রিফর্ম হওয়া উচিত, আপডেট হওয়া উচিত। এগুলা কি বিএনপি বাধা হতো বা জামাত বাধা হতো? আমার তো মনে হয় না। তাহলে বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে এই ধরনের পদক্ষেপগুলো তো নিতে পারত। শ্রমিকদের বিষয়ে এরকম 10টা পদক্ষেপ নেওয়া যায়, নারীদের বিষয়ে নেওয়া যায়, দলিতদের বিষয়ে নেওয়া যায়। ঢাকা শহরে মনে করেন যাদের কথা আমরা শুনি না, সারা দেশের 50 লাখ সরকারি হিসাবে দলিত জনগোষ্ঠী আছে। এরা হলো বাংলাদেশের সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী। মনে করেন চা শ্রমিকদের মজুরি 200 টাকার নিচে। আন্তর্জাতিকভাবে দারিদ্র্যের যে মানদণ্ড, যে দিনে $2 অন্তত আয় করতে হবে, তার মানে দারিদ্র্যের মানদণ্ডের নিচে তার মজুরি রেখে দিয়েছি আমরা। আমাদের যে সরকারই আসুক, মনে করেন বিএনপি যদি আগামীতে ক্ষমতায় বসে, তাদেরও তো প্রধান লক্ষ্য হবে দারিদ্র্য বিমোচন। গত 50 বছর ধরেই আমাদের যে কোনো সরকারের প্রধান এজেন্ডা দারিদ্র্য বিমোচন। তাহলে আমি তো একজন শ্রমিককে 200 টাকার নিচে মজুরি রেখে দিতে পারি না। তার মানে এটা সরকারের পদক্ষেপে সরকারের লক্ষ্যের সাথেই কন্ট্রাডিক্ট করে। তাহলে এখন যদি বর্তমান সরকার যদি শ্রমিকদের মজুরি বাড়ানোর, অন্তত দারিদ্র্য সীমার উপরে উঠানোর পদক্ষেপ নেয়, বিএনপি কি এটার বিরোধিতা করবে? আমার তো মনে হয় ব্যবসায়ীরা তো মনে হয় করবে না। তার মানে কিন্তু ব্যবসায়ীরা তো এই আন্দোলন করেনি, গণ অভ্যুত্থান হয়েছে তো শ্রমিকরা, ছাত্ররা। তার মানে কিছু সংস্কার করতে হবে যেটা সবার পক্ষে যাবে না, কিন্তু আন্দোলনের এজেন্ডা হিসেবে করতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ উপকৃত হবে। তার মানে কি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা একটু কমই হয়েছে? আমি বলবো আলোচনা হচ্ছে ভুল পদ্ধতিতে। মনে করেন 10টা সংস্কার কমিশন হয়েছিল, এইটা তো স্বাভাবিক যে রাজনৈতিক সংস্কারের জায়গায় বিবাদ বাঁধবে। তাহলে এই আলোচনাটা হওয়া উচিত ছিল সবার পরে। শুরু হওয়া হচ্ছিল শ্রমিকদের, নারীদের, দলিতদের অর্থনৈতিক সংস্কার, মার্কেট সংস্কার, বিচার বিভাগের সংস্কার, দুদক, মানে যেগুলো নিয়ে রাজনীতিবিদরা দ্রুত একমত হতে পারতেন। মনে করেন দুর্নীতি বন্ধ করতে হবে, এই সংস্কারে নিশ্চয়ই রাজনীতিবিদরা বাধা হতেন না, হলে জনগণ দেখতো, ওইগুলোই বিবাদ কম হতো, বিতর্ক কম হতো। কিন্তু শুরুই হয়েছে সবচেয়ে বিবাদিত বিষয় প্রধানমন্ত্রী পদ নিয়ে। দেখবেন যে প্রধানমন্ত্রী 2বার থাকবে না 3বার থাকবে, এই নিয়ে গত 1 মাস ধরে আলাপ হচ্ছে। এখন তো 1 মাস খুব ইম্পর্টেন্ট সময় আমাদের জন্য, কিন্তু শ্রমিকদের শ্রম কমিশনের রিপোর্ট নিয়ে 7 দিনেই কিন্তু ফয়সালা হয়ে যেতে পারত, কারণ ওই বিষয়ে রাজনীতিবিদদের বিবাদ কম হতো। তা আমি বলবো আমাদের যে বৈঠকের ধরন, সংলাপের ধরন আমরা উল্টোভাবে শুরু করেছি, ফলে দেখবেন এই রাজনৈতিক এজেন্ডাগুলোর বিবাদেই চলে যাবে অনেকগুলো মাস, এবং এর ভিতর নতুন নতুন এজেন্ডা হাজির হচ্ছে। এখন চলে এসেছে মানবিক করিডোরের প্রশ্ন, আরও অন্যান্য প্রশ্ন চলে এসেছে। আমাদের তো প্রথম হওয়া উচিত ছিল স্থানীয় সরকার সংস্কার, প্রশাসনিক সংস্কার। আমরা যে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক শাসন কাঠামো রেখে দিয়েছি, সেখানে জনপ্রতিনিধিরা কিন্তু শাসকের জায়গায় নেই। মানে জনপ্রতিনিধিরা চালক, সমাজের চালকের আসনে নেই, ব্যুরোক্রেসি চালকের আসনে রয়েছে। তো আমাদের তো 90-এর চেতনা, 71-এর চেতনা, 24-এর চেতনা হলো জনপ্রতিনিধিরা, জনগণ সিদ্ধান্ত নিবে তার এলাকার উন্নয়ন কী হবে। তো এই সংস্কারগুলো রাজনীতিবিদরা বাধা হবেন কেন? ফলে এগুলো নিয়ে আলোচনাটা প্রথমে শুরু হওয়া দরকার ছিল। আপনার আলোচনায় মানবিক করিডোরের ইস্যুটি চলে এসেছে, তা নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? বাংলাদেশ কি করবে? এইখানেও দেখেন আমরা সেই আমি বারবার যেই কথাটা বলছি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনের ভিতরে একটা কলোনিয়াল মাইন্ডসেট রয়ে গেছে। মানবিক করিডোর অন্তর্বর্তী সরকারের আমলেও যে সরকার এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, এরকম সিদ্ধান্ত যদি অন্য দেশে হতো, ইভেন আমাদের দেশে যদি পার্লামেন্ট থাকতো, এটা পার্লামেন্টে আলাপ হতো। এখন পার্লামেন্ট নেই, তাহলে তো রাজনীতিবিদদের সাথে আলাপ করতে হবে, সব দলের সব মতের। কিন্তু সরকার রাজনীতিবিদদের সাথে আলাপ করেনি, রাজনীতিবিদরাই বলছেন। তো সরকার যখনই এককভাবে একটা সিদ্ধান্ত ঘোষণা করলো, এবং সরকারেরও আবার 2-3 জনকে এই বিষয়ে 2-3 রকমের বক্তব্য রাখতে দেখা গেল, তো রাজনীতিবিদরা সাথে সাথে সুযোগটা নিয়েছেন। তারা বলেছেন না, এটা আমাদের সাথে তো আলাপ করা হয়নি, বর্তমান সরকার অনির্বাচিত, জনপ্রিয় সরকার হলেও এটা তো অনির্বাচিত সরকার। এবং কথাটা সত্য যে সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না, কারণ মানবিক করিডোরে অনেক সিকিউরিটি, নিরাপত্তা বিষয় যুক্ত আছে, এবং তাদের বক্তব্য জনগণ আমার ধারণা সমর্থনিত করেছে। ফলে আমাদের এই যে সিদ্ধান্ত নেওয়ার ধরনে আমরা ঔপনিবেশিক ধরনটা পাল্টাতে পারছি না, এত বড় অভ্যুত্থানের পরও পারিনি। এইটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। আচ্ছা,
আপনি যেটা বলছেন যে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাল্টাতে পারছি না, আপনার যে লেখাটি আপনি লিখেছিলেন শ্রীলঙ্কাকে নিয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি মিল অমিল খুঁজেছেন আপনি, এবং একটা জায়গায় আপনি লিখেছেন যে শ্রীলঙ্কার মানুষ দীর্ঘ 7 দশক ধরে তথাকথিত এক দ্বিদলীয় কুলীন শাসনে ক্লান্ত, বাংলাদেশও বোধ হয় একইভাবেই। অভ্যুত্থানের এক নীরব চাওয়া ছিল এই সাজানো ছক ভাঙা। জেভিপি সেই কাজ করে চলেছে ধীরলয়ে, এবং তারা ধনী গরিবের চোখ দিয়ে দেখছেন, আপনি বলছেন তারা ধনী গরিবের চোখ দিয়ে দেখছে, সিংহলি তামিল মেরুকরণে দেখছে না। বাংলাদেশে কি আপনি এই ধরনের সম্ভাবনা দেখতে পারেন নাকি? না, বাংলাদেশে জেবিপি যে ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়, সেটা একটা আমূল, মানে একটা ভূমিকম্প তুল্য ঘটনা ঘটে গেছে বিগত নির্বাচনে। তারা তো ছিল মেইনলি লেফটিস্ট, এখন সেখান থেকেও মনে হচ্ছে একটু রাইটের দিকে। হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটেছে যেটা বড়, সেটা হলো জেবিপি গত এই নির্বাচনের আগে মাত্র 4টা আসন ছিল পার্লামেন্টে, মানে জেবিপি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই ছিল না। কিন্তু বিগত গণ অভ্যুত্থান, যে বাংলাদেশ যেই গণ অভ্যুত্থান, মানে শ্রীলঙ্কা থেকে যে মডেল নিয়েছে, আমি বলবো বাংলাদেশে যেটা 2024-এ হলো, শ্রীলঙ্কায় সেটা 2022-এ হলো। সেই প্রাসাদ দখল এবং একই রকম সম্রাটকে তাড়িয়ে দেওয়া আর কি। আমাদের প্রধানমন্ত্রীরা তো আসলে সম্রাটের মতো ক্ষমতাশালী, তো সম্রাটকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু যেই সরকার গঠিত হয়েছিল, তারা ওই অভ্যুত্থানের চেতনা, অভ্যুত্থানের রূপকল্প ধারণ করছিল না। তখন জেবিপি একটা তরুণদের দল, জেবিপির তরুণরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়লো। তারা দেখলো যে এই সরকার করবে না, তারা সরকারের সাথে এই প্রতিদিন আমরা আমাদের দেশে যেটা চলছে, তারা এই টানাপোড়েনে যায়। তারা 2 বছর গ্রামে গঞ্জে কলকারখানায় সংগঠন করলো, করে তারা নির্বাচনের দাবি করলো, এবং তখন 2 বছর পরে হলো সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছে। রনিল বিক্রমসিংহে নির্বাচন দিতে চাননি, কিন্তু দিতে বাধ্য হয়েছেন, এবং দেওয়ার পর কি দেখা গেল, ওই 4 আসনের জেবিপি, জনতা বিমুক্তি প্যারামুনা, পুরো শ্রীলঙ্কা পার্লামেন্ট নির্বাচন জিতে গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেছে। ওদের বক্তব্যটা কি ছিল? ওরা বলেছিল শ্রীলঙ্কায় প্রথমত ওই যে কলোনিয়াল রাষ্ট্রে 2টো দলের ক্ষমতার যে, এবং হলো উপনিবেশিক ক্ষমতা কাঠামোর রূপান্তর দরকার। ওরা যেই শ্রমিকদের, পেশাজীবীদের, বিশেষ করে শ্রীলঙ্কার ক্ষেত্রে ওরা সরকারে ডাক্তার, শিক্ষক, তার বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের মন্ত্রী করলো। ফলে ওই পেশায় সংকটটা দ্রুত ক্যাবিনেটে চলে আসছে। মানে এই জন্য বললাম শ্রীলঙ্কার বর্তমান গভর্নমেন্ট হলো একটা মডেল। যে আপনি যেটা বলছেন জেবিপি এখন আর বামপন্থী দল নাই, সত্য, জেবিপি কিন্তু রেভলিউশনারি প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে না, একটা মধ্যপন্থী সংস্কারমুখী প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সে খুব এফেক্টিভ। সে প্রতিদিন জানতে পারছে কোন পেশায় কী সংকট, সেই অনুযায়ী অ্যাক্ট করছে। এবং আমূল বলবো না, কিন্তু অনেক মৌলিক সংস্কার ওরা গত কয়েক মাসেই করে ফেলেছে। ফলে আমাদেরও এই জন্য আমি বলবো, আমাদের তরুণরা যারা আন্দোলনের ভরকেন্দ্রে ছিল, এবং যে কারণে আমি এখনো আশাবাদী, তারা তো ভাবতে পারতো, তারা না এখনো আমি ভাবতে পারে, আমি বলবো। কারণ এনসিপি তো একমাত্র ভরকেন্দ্র নয়, বিভিন্ন ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী অনেক তরুণ বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, যারা 24-এর আন্দোলনে ছিল। নারীরাও তো আছে যার যার জায়গায়। আমি বলবো এই যে সমাজের আমরা তাকিয়ে আছি কিন্তু জাতীয় সংসদের দিকে, নির্বাচনের দিকে, পার্লামেন্টের দিকে এবং সচিবালয়ের দিকে। আমাদের তাকানো দরকার কৃষক পল্লী, শ্রমিক পল্লী, দলিত পল্লী, দোকানদার, মানে এই ধরনের সমাজের উল্টো দিকে। কিন্তু যাদের উপর আপনি আশা রাখছেন তাদের সম্পর্কেই তো আপনি লিখেছেন যে অতীত সামন্তীয় রাজনীতির কাঠামোতে অভ্যস্ত করানো শুরু হয়েছে তাদের। হ্যাঁ, ওই যে সমাজে বিভিন্ন যে বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো, এবং কি সোশ্যাল মিডিয়াও এখানে যারা কন্ট্রোল করে, যারা তারকা ইনফ্লুয়েন্সার, তারা প্রতিদিন এমন এজেন্ডা নিয়ে আসছে, এটাই আমি বলবো একটা কোটারি স্বার্থ, যারা বিভ্রান্ত করছে 24-এর অভ্যুত্থানকে। এবং তারাও তো সেই পথে পা বাড়াচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের এখানে প্রচণ্ড বিপদের দিক আছে, যে এই অভ্যুত্থান খুবই একটা অন্ধ গলিতে ঢুকে যেতে পারে, এই অভ্যুত্থান ব্যর্থ হতে পারে, এটা শুধু একটা নির্বাচনের ভিতর দিয়ে শেষ হয়ে যেতে পারে। এমনকি নির্বাচনের আগে নানা ধরনের সহিংসতা আমরা দেখতে পারি দুর্ভাগ্যজনকভাবে। অভ্যুত্থানের শক্তিগুলো নিজেরাই টানাপোড়েনে লিপ্ত হতে পারে, তখন পুরনো কায়েমি শক্তিগুলো আবার দাপটের সাথে আবির্ভাব হতে পারে, সেই শঙ্কাটা আছে। কিন্তু যেটা আমি বলবো, অভ্যুত্থানের চেতনা পুরোপুরি মিয়ে যাবে না, এটা বাংলাদেশের জমিনে থেকে যাবে, এটা ফিরে ফিরে আসবে। এটা কার কণ্ঠ দিয়ে আসবে আমরা জানি না, যদি এইবার না হয় আগামীবার আসবে। কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রজ্বলিত হয়েছে বাংলাদেশে, এটা টিম করে জ্বলতে থাকবে।
আমি আলোচনাটা শেষ করতে যাচ্ছি আসলে কাশ্মীর ইস্যু দিয়ে। মানে ওই পরিবর্তনের আকাঙ্ক্ষা কাশ্মীরেও রয়ে গেছে। আপনার কাশ্মীর আজাদির লড়াইতে আপনি ভূমিকা না লিখেছেন কাশ্মীর উইদাউট আ পোস্ট অফিস, যেখানে আপনি কবি আগা শহীদের দুটো লাইন উদ্ধৃত করেছেন। আমি দর্শকদের সুবিধার্থে লাইন দুটো একটু শুনিয়ে দিতে চাচ্ছিলাম। আই হ্যাভ ফাউন্ড এ প্রিজনার্স লেটার টু আ লাভার, ওয়ান বিগিনস, দিস ওয়ার্ডস মে নেভার রিচ ইউ। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে কাশ্মীরিরা নিজ দেশেই পরবাসী, তারা যে লেখাটা লিখছে সেটা কোনোদিন পৌঁছাবে নাকি জানেন না, এবং আপনি বলছেন যে বৃহৎ এক কারাগারের বাসিন্দা তারা, এবং প্রায় ৭১ বছর ধরে কাশ্মীরিরা আজাদির জন্য লড়ছে। আপনার ভাষায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত ও বিক্ষত জনপদ হচ্ছে এই কাশ্মীর। তা আপনার সেই বইতে আমি পাচ্ছিলাম যে কাশ্মীর ছিল একটা সময় প্রিন্সলি স্টেট, মানে একদম বেশি মর্যাদাপূর্ণ স্যালুট স্টেট যেটাকে বলা হয়। সেখান থেকে এই ভারতের কেন্দ্রশাসিত একটু অঞ্চল কিভাবে কাশ্মীর হয়ে গেল, একটু ইতিহাসের পাঠটাই শুনতে যাচ্ছিলাম। কাশ্মীরের দুর্ভাগ্যের কথা বলতে গেলে আসলে কয়েক রাত হয়ে যাবে। দেখেন, কাশ্মীর মানে জম্মু ও কাশ্মীর, জম্মু কাশ্মীর লাদাখ, এই তিনটা মিলে কাশ্মীর। এটা বিক্রি হয়ে গেছিল। কাশ্মীর শাসন করতেন তো শিখ রাজা, হ্যাঁ, সেখান থেকে ধাপে ধাপে এটা বিক্রি হয়ে গেল। তারপর ভারত পাকিস্তান, ওই যেটা দিয়ে আমাদের আলোচনা শুরু হলো, ভারত এবং পাকিস্তান ভাগের সময় 47-এ কাশ্মীরও ভাগ হয়ে গেল। কাশ্মীরিদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হলো না। তারা চাইছিল গণভোট। গণভোটে কি এক পর্যায়ে ঐক্যমত হয়েছিল, কিন্তু গণভোট আর হয়নি। এরপরে কি হলো, বিশেষ করে ভারতে কাশ্মীর মানে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেটা একটা প্রদেশের মর্যাদা ছিল। ভারতের সংবিধানে আবার একটু বাড়তি মর্যাদা দিয়ে একটা ধারাও ছিল। বিজেপি 370-র কথা বলছি। জি, 370 ধারা। বিজেপি সরকার আসার পরে প্রথমে করলো কি, জম্মু কাশ্মীর লাদাখ থেকে লাদাখকে আলাদা করা হলো। আমি যে দেখলাম ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ হয়ে গেল। তারপর জম্মু কাশ্মীরের ওই 370 ধারার অর্থাৎ বিশেষ মর্যাদা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তারপর জম্মু কাশ্মীরের প্রাদেশিক মর্যাদাটাও নিয়ে নেওয়া হলো। এটা একটা ইউনিয়ন টেরিটরি। এরা এগুলো করলো। পুরো কাশ্মীর 1600 বর্গ মাইলের একটা মতো জায়গা, ছোট জায়গা। সেখানে ভারতের প্রায় 4 লাখ সৈনিক আছে। 30-40 জন কাশ্মীরির জন্যই একজন সৈনিক আছে। পুরো পৃথিবীতে এত সামরিকায়িত জায়গা আর পাওয়া যাবে না। কাশ্মীরের কথা দুনিয়ার মানুষ কখন জানতে পারে? যখন সেখানকার মানুষ কোনো একটা ঘটনা ঘটায় বা সেখানে কিছু একটা ঘটে। এছাড়া এই যে কাশ্মীরের যে এরকম অবর্ণনীয় অবস্থা, সেটা সারা পৃথিবী কিন্তু নীরব। জাতিসংঘ কাশ্মীরের ব্যাপারে নীরব, OIC নীরব, যুক্তরাষ্ট্র নীরব, রাশিয়া নীরব, মানে সবাই কাশ্মীরের ব্যাপারে নীরব। কাশ্মীরের রাজনীতিবিদরা বন্দী থাকে, এবং কাশ্মীরের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরা যখন কারাগারে মারা যায়, তিহার জেলে মারা যায়, কবর তিহার জেলেই হয়, তার লাশটাও বাইরে নিতে দেওয়া হয় না, এরকম ঘটনাও আছে। তার মানে কাশ্মীর, ওই যে বলেছি, সারা পৃথিবীর এমন একটা প্রিজন যেখানকার প্রিজনারদের কথা পৃথিবীর অন্যরা জানতে পারে না। আগা শহীদ ওইটাই লিখেছেন যে যেখানে চিঠি পাঠানোও যায় না, সেখানকার চিঠি কেউ শুনেও না। আজকে কাশ্মীরে একটা সন্ত্রাসী ঘটনা ঘটেছে, 27 জন মানুষ মারা গেছে। ওকে, এইটার প্রায় 10 দিন হলো। এখন পর্যন্ত ভারত কিন্তু তথ্য প্রমাণ হাজির করতে পারেনি এই ঘটনায় পাকিস্তান বা জড়িত বা পাকিস্তানের ইন্ধনে কেউ করেছে। নিশ্চয়ই এটা কেউ করেছে, কিন্তু কে করেছে সেই বিষয়ে পর্যাপ্ত নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ কিন্তু এখনো নেই। কিন্তু তাদের মিডিয়া তো দিনের পর দিন এসবই প্রচার করে যাচ্ছে। ইতিমধ্যে সন্দেহভাজন বহু কাশ্মীরির বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভারত বলছে কাশ্মীর আমার অংশ, তার মানে কাশ্মীরিরা তো তার নাগরিক। সন্দেহবশত কি একজনের একটা বাড়ি উড়িয়ে দেওয়া যায় বোমা মেরে? আচ্ছা, ভারত জুড়ে মুসলমানদের গ্রেপ্তার করা হচ্ছে, বাঙালি বলে ধরপাকড় হলো, সেই মুসলমানদের ভিতর বাঙালিও পাওয়া যাচ্ছে। নদী চুক্তি বাতিল হলো, আবার এর বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে দিল। ভারত পাকিস্তানের এই উত্তেজনায় ভিকটিম কারা? সাধারণ মানুষ। কাশ্মীরের আরেকটা দুর্ভাগ্যের দিক দেখেন, কাশ্মীর কিন্তু এখন 4 খণ্ড। সেই পুরনো কাশ্মীর এক অংশ ভারত নিয়ন্ত্রণ করে, জম্মু কাশ্মীর, লাদাখকে আলাদা করে ফেলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আরও আছে, অক্ষিক চীন, কাশ্মীরের অংশ ছিল সেটা চীন নিয়ে গেছে।
আবার কাশ্মীরের কি একটা অংশ যেটা বালতিস্তানের অংশ ছিল সেটা চীনকে পাকিস্তানি দিয়ে দিয়েছিল ভুট্টো সাহেবের আমল। তার মানে এক কাশ্মীরিদের গণভোটের অধিকার দেওয়া হয়নি, তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেয়নি ভারত পাকিস্তান উভয়ে, সেটাকে ভাগ করে নিয়েছে এবং কিছু অংশ চীনকেও দিয়ে দিয়েছে। কাশ্মীরের দুর্ভাগ্যের কোনো শেষ নেই। আজকে কাশ্মীর সমস্যার সমাধান হলো ভারত এবং পাকিস্তানের সম্মতি নিয়েই জাতিসংঘের অধীনে সেখানে গণভোট হওয়া। কাশ্মীরিরা যা চায় তাই হওয়া উচিত। একটা দেশের যেটা স্বাধীন ছিল, এগুলো তো ভারতের অধীনেও ছিল না, কাশ্মীর পাকিস্তানের অধীনেও ছিল না, ব্রিটিশ আমলে এটা আলাদা একটা স্ট্যাটাস ছিল। কিন্তু হায়দ্রাবাদও তো এরকম ছিল, কিন্তু হায়দ্রাবাদেও তো প্রায় দখল করেই নেওয়া হয়েছে। আবার পাকিস্তানও এরকম কালাত দখল করে নিচ্ছিল। পাকিস্তানের ভিতরে 3-4টা কিন্তু প্রিন্সলি স্টেট ছিল। ফলে এই যে বললাম, আমি আলোচনার শুরুতে বলেছি, দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ধরনের ঘটনাগুলো রয়েছে যেটা ঔপনিবেশিক শাসনের জের। এখানে এখন অনেক অন্যায় হয়েছে, অনেক অন্যায়ের কোনো ফয়সালা হয়নি, ফলে এখানে শান্তি আসতে সময় লাগবে। এখানে আমূল পরিবর্তন দরকার, পাকিস্তানেও দরকার। আপনি দেখেন এই যে কাশ্মীরের ঘটনায় ভারতের শাসকরা যে একটা যুদ্ধ উত্তেজনা তৈরি করেছে, পাকিস্তানের শাসকদের জন্য এটা লাভজনক হয়েছে। কারণ বেলুচিস্তানে আন্দোলন চলছিল এবং পাকিস্তানের শাসকরা কিন্তু ওই আন্দোলন দমন করছিল, এবং এই দমন করতে গিয়ে অনেক অঘটনও ঘটেছে। ফলে তাদের সাথে জনগণের দূরত্ব, বেলুচিস্তানও তো পাকিস্তানের অধীনে, অন্তত পাকিস্তান তো তাই মনে করে। তাহলে নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করা তো কোনো সুবিধাজনক ব্যাপার না, আনন্দদায়ক ব্যাপার না। এবং বেলুচিস্তানের ঘটনায় তারা কাউকে দোষও দিতে পারছিল না। এখন পাকিস্তান আর্মি একটা ফেস সেভ করতে পারছে, তারা এখন আবার জাতীয়তাবাদী জোশে চাঙ্গা হয়ে গেছে। এবং পাকিস্তানে যে ভুট্টো পরিবার এবং শরীফ পরিবার মিলে যে সরকার গঠন করেছে, এই সরকার তো তারা গঠন করতে পারতো না গত নির্বাচনে যদি ইমরান খানের দলের বিরুদ্ধে তারা কারচুপি না করতে পারতো। এবং সেই কারচুপিতে তো পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা ছিল এবং জনগণের ভিতরে এ নিয়ে ক্ষোভ ছিল। এখন পাকিস্তান সেনাবাহিনী সেই জায়গা থেকে একটু বের হওয়ার সুযোগ পেল ভারতের সহায়তা। আমি বলবো ভারতের শাসকরা পাকিস্তানের শাসকদের প্রায় সহায়তা করে, এটা সেরকম একটা সহায়তা। এই যুদ্ধ খেলা মূলত কাশ্মীরকে অধীনে রাখার খেলা। কিন্তু কাশ্মীর নিয়ে এত আগ্রহের কারণটা কি? কাশ্মীর তো একটা, আপনি জানেন, এটাকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরের যে নদী সম্পদ এবং কাশ্মীরের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, এটা তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং এটা হলো জাতীয়তাবাদী অহং। আচ্ছা, এবং ভারতের, আমি বলবো ভারতের দিক থেকে, আমার ওপিনিয়ন যদি বলেন, ভারতের দিক থেকে কাশ্মীর নিয়ন্ত্রণ করা একটা ক্ষতি। কারণ যেই পরিমাণ সম্পদ শুধু এই জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণের জন্য ভারত খরচ করে, সেটা ভারতের অন্য অংশের মানুষেরই তো টাকা, বিপুল ব্যয়। আবার তো এটাও ঠিক যে তারা সেটাকে ব্যবহার করে জাতীয়তাবাদের চেতনা, মানে বিজেপি যেটা করে সেটাও ছড়িয়ে দিচ্ছে। বিজেপির লাভ, কিন্তু ভারতের মানুষের তো লাভ না। কাশ্মীরকে যদি, কিন্তু মানুষ কি সেটা বুঝতে পারে ভারতের জনগণ? এই যে এখন তো গ্লোবালি দেখেন, চমস্কি বলেছে মানুষের মতামত তো তৈরি করা হয়, মিডিয়া, রাজনীতিবিদ, এই দুই পক্ষ মিলে এবং ব্যবসায়ীরা মিলে মনোজগৎ তৈরি করে। ভারতে এখন কি হচ্ছে, অদ্ভুত ব্যাপার ঘটেছে। ভারতের সরকার, বিরোধী দল, মিডিয়া এবং বিচার বিভাগ সবাই চাচ্ছে একটা যুদ্ধ হোক। এটা তো একটা অসুস্থতার লক্ষণ, যুদ্ধ চাওয়াটা। কিন্তু ঘটনা হলো, এই মনস্তত্ত্ব তৈরি হলো কিভাবে? মিডিয়া এবং রাজনীতিবিদরাই এই মনস্তত্ত্ব তৈরি করেছে। 1933-34 সালে জার্মানিতেও এরকম হয়েছিল। হিটলার এমনভাবে তৈরি করেছিল যে জার্মান জাতি, তো হিটলার তো নির্বাচনের মাধ্যমেই হয়েছিল, এবং ইহুদিদের প্রতি যে নির্যাতন করলো, এখন তো নিশ্চয়ই জার্মানরা এটার জন্য লজ্জিত। আমি মনে করি একসময় ভারত, আজ থেকে 100 বছর পরে ভারতের মানুষ এটার জন্য লজ্জিত হবে, কাশ্মীরের জন্য। এবং পাকিস্তানের মানুষও বেলুচিস্তানের জন্য লজ্জিত হবে। দেখুন, পাকিস্তানের 71 সালের সরকার বাংলাদেশের সাথে যে আচরণ করেছিল, পাকিস্তান কি এখন বিব্রত না এটার জন্য? অবশ্যই বিব্রত। ক্ষমা তারা চাইছে না, কিন্তু অবশ্যই মনে মনে বিব্রত যে আমরা ভুল করেছি। বেলুচিস্তানেও সেই ভুল হচ্ছে এবং ভারত কাশ্মীরে সেই ভুল করছে। বামাররা আরাকানে সেই ভুল করেছিল, রাখতে পারছে না তো আরাকান। আপনার কি মনে হয়, মানে কাশ্মীরের কি আলাদা স্বাধীন তাইলে রাষ্ট্র হয়ে যাওয়া উচিত নাকি? না, উচিত, তাদের গণভোটের সুযোগ দেওয়া উচিত। তারা যদি পাকিস্তান মুক্ত হতে চায়, তারা যদি ভারত মুক্ত হতে চায়, তারা যদি স্বাধীন হতে চায়, 3টে অপশনই দেওয়া উচিত। এবং জাতিসংঘ এই গণভোটটা কন্ডাক্ট করা উচিত। তারা যা চাইবে তাই হওয়া উচিত। কেন, ইস্ট তিমুরকে তা দিয়েছে না ইন্দোনেশিয়া। আজকে জাতিসংঘ আরাকানে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক করিডোর চাচ্ছে, জাতিসংঘ কাশ্মীর নিয়ে কেন কথা বলছেন?
যুক্তরাষ্ট্র কেন কাশ্মীর নিয়ে কথা বলছে? রোহিঙ্গারা তো অবশ্যই মনোযোগ দাবি করে সারা পৃথিবীর, কাশ্মীরিরা কি মনোযোগ দাবি করে না? ভারতের শাসকরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মনোযোগ দিচ্ছেন, কথা বলছেন, তো তাদের দেশের সংখ্যালঘু হিসাবে কাশ্মীরিদের ব্যাপারে বিশ্ব মনোযোগ দিলে তারা আপত্তি করবে কেন? পিটিভি একটি দাবি করছে, তাদের রাষ্ট্রীয় পাকিস্তানের যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বলছে যে এই হামলার পেছনে রয়ের ইন্ধন ছিল এবং একেবারে যে ধরে ধরে মানে হিন্দু দেখে মারা সেটাও নাকি রয়ের ইন্ধনেই হয়েছে। এমন ধরনের না, ষড়যন্ত্র এরকম তত্ত্ব দাবি কি বিশ্বাসযোগ্য না? পিটিআই মানে কেউ এরকম দাবি করলে, যে কোনো দাবি তো তথ্য প্রমাণ দাবি করে। দেখেন, আমি মনে করি এটা শুধুই একটা সন্ত্রাসী হামলা নয়, এটুকু বলতে পারি। কারণ কি, ওই যে বললাম, যেখানে প্রতি 20-30 জন মানুষের বিপরীতে একজন সৈনিক থাকে, এবং কাশ্মীর হলো সারা পৃথিবীর ভিতর সবচেয়ে সামরিকায়িত এলাকা। ভারতের বহু সামরিক সংস্থা সেখানে অ্যাক্টিভ, সেখানে একটা সার্ভিলেন্স স্টেট এটা। সেখানে অবলীলায় অনেক সময় নিয়ে এরকম একটা সন্ত্রাসী হামলা হয়ে যাবে, এটা কোনো সহজ ব্যাপার না। গত পরশুই ভারতে একদল লোক তাদের উচ্চ আদালতে দাবি করেছিল যে এটার বিচার বিভাগীয় তদন্ত হোক। উচ্চ আদালত সেটা নাকচ করে দিয়েছে। অর্থাৎ এটা তদন্ত হওয়ার প্রয়োজন নাই। এই ধরনের এটা কি ইঙ্গিত দেয়? 2019 সালে পুলওয়ামায় আরেকটা সন্ত্রাসী হামলা হয়েছিল এরকম, সেইটারও পুরো তথ্য আজও জানা যায় না। এই ধরনের হামলাগুলো যখন হয়, তার কয়েকদিন পরে নির্বাচনও থাকে এবং এগুলো ক্যাশ করে শাসক শ্রেণী। ভারতের শাসক শ্রেণী এই হামলা থেকে ক্যাশ করবে, তারা এইটাকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে, এবং সেটা ব্যবহৃত হচ্ছে। ভারতের মিডিয়াগুলোও সেটা ব্যবহার করবে, এবং সেটা ব্যবহার শুরু হয়ে গেছে। এইটা হলো, আমরা এমন একটা যুগে এসেছি যেখানে মিডিয়া, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এই যে সিন্ডিকেট, এরা জনগণকে স্বাধীনভাবে চিন্তা করার শক্তিটা জনগণ থেকে কেড়ে নেয়, এবং কাশ্মীরের ক্ষেত্রে ভারতীয় জনগণের সেই স্বাধীন চিন্তার ক্ষমতাটাই কেড়ে নেওয়া হয়েছে। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম খুব সংক্ষেপে, আপনার কি মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে যাবে কাশ্মীর ইস্যুতে? না, সাধারণত যখন উভয় পক্ষের ভিতর পারমাণবিক বোমা থাকে, ভারতের হাতে 150টা বোমা আছে, পাকিস্তানের হাতেও 150টা বোমা আছে, এখানে যুদ্ধ লাগার সম্ভাবনাটা কম। কিন্তু অন্য অর্থে যুদ্ধ তো শুরু হয়ে গেছে। আচ্ছা, সেটা হলো ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে, আজকেও নিয়েছে, পাকিস্তানও নিয়েছে, এগুলোর ভুক্তভোগীতে জনগণ হচ্ছে। ভারত নিজ দেশে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, কাশ্মীরিদের বিরুদ্ধে শুদ্ধ, এবং ভারতের শাসকরা, আমি বলবো ভারতের শাসক গোষ্ঠী বিজেপি এই হামলাকে ব্যবহার করে সম্ভবত আগামী নির্বাচনে তার 3/4 আসন পেতে চায় লোকসভায়, এবং এইটা পেলে তারা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। সো এইটার একটা একটা রাজনৈতিক ফায়দা ওরা তুলতে চায়, এবং সেই চেষ্টা তারা করবে। ফলে এটা একটা সামরিক বিষয়ের রাজনৈতিক যুদ্ধ আমি বলবো। ফলে সেই যুদ্ধ কিন্তু চলছে। আবার পাকিস্তানের শাসক গোষ্ঠীও এই যুদ্ধকে দেখিয়ে তাদের সামরিক ব্যয় অনেক বাড়িয়ে নেবে, এবং পাকিস্তানের জনগণের উপর সেখানকার সামরিক আমলাতন্ত্রের যে কঠোর নিয়ন্ত্রণ, সেটা আরো বাড়বে। দুই দেশে আসলে এবং পাকিস্তান ভারতের এই উত্তেজনার পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন যে এখানেও একটা যুদ্ধ প্রস্তুতি থাকা দরকার। তার মানে এখানেও সামরিক ব্যয় বাড়বে। জনাব আলতাফ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আমরা আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24কেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।